এই মার্চ মাসেরই ঘটনা, মার্চ মাসের ৬ তারিখের ঘটনা। লক্ষ্মীপুরের রামগতি একটা বাচ্চা কিশোরী মেয়ে, কিশোরী মানে সে কিন্তু নারী হিসেবে আমি নিচ্ছি না, একটু আগে বয়সের যে ব্যাপারটা বলছেন, আইনগতভাবে ১৮ বছরের নিচে যারা আছে তারা প্রত্যেকেই শিশু। তো রামগতিতে যে ঘটনা ঘটলো, মেয়েটা নিপীড়নের শিকার হলো, কোট আনকোট ধর্ষণের শিকার হয়েছে, এবং তার পরের দিন এটা একটা সালিশে চলে গেল। সালিশে বসার পরে ওই মেয়েটাকে স্ল্যাটশেমিং করা হলো এবং মেয়েটা আলটিমেটলি আত্মহত্যা করলো। খেয়াল করে দেখেন এই জায়গায় মনস্তত্ত্ব কোনটা কাজ করেছে। যে প্রবলেমের কথাটা আপনি বলার চেষ্টা করছিলেন ওইটাকে এই উদাহরণের মাধ্যমে খুব সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা যায়। অপরাধ ঘটলো, ঘটার পরে যারা সালিশে বসেছিল তারা আসলে কি করতে চাচ্ছিল? তারা মূলত নারীদেরই আবার চরিত্র হননের কাজটা করছিল। এর ফলে যেটা হলো, একটা কিশোরীকে জীবনটাকে বিপন্ন করে প্রমাণ করে দেওয়া হলো যে এখনো এই ধরনের সালিশ এবং বিভিন্ন জায়গায় অপরাধের যে মাত্রাটা তার বিচার না করে অন্যান্য ব্যাপারগুলো নিয়ে কথা বলা হয়। এখন প্রশ্ন আসতে পারে যে আইনগত কথা যেহেতু একটু বলেছেন, যে আইনের ফাঁক গলে বের হয়ে যায় কিনা। বিং এ স্টুডেন্ট অফ ল, আমি যেটা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি, আইনের আপনি অনেক সুন্দর 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 আইন করতে পারেন। আইন উপদেষ্টা কালকে বলেছেন যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের যেসব প্রভিশন আছে ওইগুলো একটু চেঞ্জ করার জন্য কথাটা বলছেন। যেমন ১৮০ দিনের প্রভিশনটাকে উনি কমিয়ে ৯০ দিনের কথা বলছেন। তারপরে ১ মাসের তদন্তের কথাটাকে উনি ১৫ দিনের ভেতরে নিয়ে আসতে চাচ্ছেন। আবার অনেক ক্ষেত্রে যেটা হতো, আগের নারী ও শিশু নির্যাতন দমন আইনের বেসিসে আপনি যখন একটা তদন্ত কর্মকর্তা যখন তদন্ত করতে থাকবে ১ মাস পরে স্যাটিসফ্যাক্টরি না হলে তাকে কিন্তু বদলিয়ে দেওয়ার বিধানটা ছিল, সেটাও তুলে দেওয়া বলা হচ্ছে যে উনিই তদন্তটা করবে। আবার ১৮০ দিনের ভেতরে যদি ওই তদন্ত শেষ না করতে পারতো তাহলে অভিযুক্ত যে ব্যক্তি তাকে জামিন থেকে ছাড়িয়ে দেওয়ার যে প্রভিশনটা ছিল সেটাও তুলে দেওয়ার ব্যাপার হচ্ছে। এই কথাগুলো শুনলে মনে হতে পারে আইন বোধহয় খুবই কড়া হয়ে যাচ্ছে। আসলে পৃথিবীতে এমন ভুরি 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 আইন আছে যেগুলো অনেক কঠিন, দেখলে মনে হয় এর থেকে বোধ হয় যে অপরাধীর নিস্তার পাওয়ার কোনো জায়গাটা নেই, কিন্তু ছাড়া পেয়ে যায়। তার কারণটা হলে ইমপ্লিমেন্টেশন কিভাবে হচ্ছে সেটার দিকে যদি নজর না দেওয়া যায়, আপনি অনেক তাত্ত্বিক কথাবার্তা বলতে পারেন, সেটার প্র্যাকটিক্যালিটি খুবই হরিবল। এই জন্য দেখবেন রেপের যে অ্যালিগেশন যেগুলো ওঠে সেগুলোর বিচার প্রক্রিয়া আলটিমেটলি যে লেভেলে চলে যায় সেটা খুবই হরিবল। আমি বলছি না যে সবগুলো একদম সলিড মামলা হয়, ইয়েস এর ভিতরে কিছু ভুয়া মামলাও হয়, এবং এই ভুয়া মামলাগুলো আলটিমেটলি কি হয়, যারা অরিজিনাল ভিকটিম তাদের দাবিটা যখন ক্লেইম করে তখন আরও অনেকেই উল্টাপাল্টা কথা বলার সুযোগটা পায়। সেটা ভিন্ন আলোচনায়, এই আলোচনার সাথে সংশ্লিষ্ট না। কিন্তু একটা ব্যাপার তো বলতেই হবে, বিগত ২ মাসের যদি আমরা পর্যালোচনা করি, এই ধর্ষণের ব্যাপারটা শিশু এবং নারী এই ব্যাপারটা টোটালি আনপ্রোটেক্টেড ছিল, আনঅ্যাড্রেসড ছিল। এই কথাটা খুব সচেতনভাবে আমি ইউজ করছি। তার কারণ হলো, দেখেন কোথাও সমস্যা আছে, সেটা যদি সমাধানের ইচ্ছা থাকে তার প্রথম পদক্ষেপ হলো সমস্যা যে আছে এটা স্বীকার করে নেওয়া। কিন্তু অনেক ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হচ্ছে, সমস্যা যে অনেক জায়গায় ঘটছে অনেকে এটা স্বীকার করতে চাচ্ছে না। অতীতেও দেখা যেত সরকারের অনেক স্তাবক থাকতো, তারা সবসময় স্তুতিবাক্য পাঠ করতো। বর্তমানে আমার কাছে মনে হয় এইটার ভেতরেও যখন নানা জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যখন ফল করছে, কথা বলতে গেলে কেউ না কেউ ডিফেন্ড করার জন্য দাঁড়িয়ে যাচ্ছে। কিন্তু কোনো অবস্থাতেই নারী ও শিশুর পর যে নিপীড়ন, এটা ডিফেন্ড করার মতো না। সেটা ১ জন হলেও না, ১০০ জন হলেও না, ১০০০ জন হলেও না। বর্তমান সময়ে দেখবেন নারী দিবস উপলক্ষে অনেক চমৎকার চমৎকার আমি বয়ান শুনলাম, কিন্তু সবচেয়ে যেটা বড় কথা, চমৎকারভাবে একটু আলোচনায় টেনেছেন, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে এত যে কথাবার্তা হয়, আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই আন্দোলন সফল হওয়ার অন্যতম যারা কারিগর ছিল, একদম মানে ফ্রন্ট লাইনে যারা ভূমিকা রেখেছে, নারীরা যদি এইভাবে ভূমিকাটা না রাখতো এই আন্দোলন সাকসেসফুল এভাবে হতো না।